পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের মৃত্তিকা সম্পর্কে ডিটেলসে জানব। ঠিক আছে, দেখো তো পশ্চিমবঙ্গের মৃত্তিকা ক্লাস 9-এর জন্য ইম্পর্ট্যান্ট অবশ্যই। এছাড়াও যে কোনো চাকরির পরীক্ষাতে ডাব্লিউবিসিএস এর মতো বা ডাব্লিউবিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষাতে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো তো পশ্চিমবঙ্গের এই মৃত্তিকার উৎপত্তি, মৃত্তিকার গঠন, মৃত্তিকার উপাদান, মৃত্তিকার বৈশিষ্ট্য এইসবের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে 5 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রধানত 5 রকমের মৃত্তিকা দেখা যায়। এই 5 রকমের মৃত্তিকা কি কি দেখো। 1 নম্বর পলি মৃত্তিকা, 2 নম্বর ল্যাটেরাইট মৃত্তিকা, 3 নম্বর পটজল মৃত্তিকা, 4 নম্বর ধূসর বাদামি মৃত্তিকা, 5 নম্বর লবণাক্ত মৃত্তিকা। তো এই 5 রকমের মৃত্তিকা পশ্চিমবঙ্গে দেখা যায়। ঠিক আছে, এবার দেখো, এবার এই 5 রকমের মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় দেখা যায়, কোন মৃত্তিকা কোন এলাকায় দেখা যায়, কোন মৃত্তিকায় কি ফসলের চাষ হয়, কোন মৃত্তিকার বৈশিষ্ট্য কি, সেগুলো আমরা জেনে নিয়ে চলো। ঠিক আছে, দেখো প্রথমে এই পলি মৃত্তিকা। দেখো পলি মৃত্তিকা কিরকম, পশ্চিমবঙ্গের দেখো যে সমতল ভূমি আছে, পশ্চিমবঙ্গের সমতল ভূমির মানে এই যে এখান থেকে শুরু করে এই যে পুরোটা অংশ, আর এই যে এইটুকু অংশ বাদে এই যে সমগ্র অংশ পশ্চিমবঙ্গের সমতল ভূমির বা সমভূমির এই সমগ্র অংশ কোন কোন জেলা বুঝতেই পারছো কি, তাই কিনা? এই সমগ্র অংশে পলি মৃত্তিকা দেখা যায়। তার মানে পশ্চিমবঙ্গের সমভূমির প্রায় 90% এলাকা জুড়েই 90% এলাকা জুড়েই আছে কে এই পলি মাটি বা পলি মৃত্তিকা। ওকে, দেখো এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গে কোন মৃত্তিকার পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে উত্তর কি হবে? পলি মৃত্তিকার পরিমাণ সবচেয়ে বেশি। এবার দেখো এই পলি মৃত্তিকার কি কি বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, দেখো তোমরা আমি যেরকম বলছি তোমরা যদি নোটস করতে চাও তাহলে তোমরা 1-2 করে খাতায় নোটস করে দিবে। ঠিক আছে, দেখো 1 নম্বর বৈশিষ্ট্য যদি বলি যে এই পলি মৃত্তিকা সূক্ষ্ম পলি ও খনিজ কণা দ্বারা গঠিত। 1 নম্বর কি বৈশিষ্ট্য বলছি যে পলি মৃত্তিকা সূক্ষ্ম পলি ও খনিজ কণা দ্বারা গঠিত। ঠিক আছে, 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে পলি মৃত্তিকা জৈব পদার্থ ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ। কি বলছি? জৈব পদার্থ ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ। আর এই জন্যই পলি মৃত্তিকা সবচেয়ে উর্বর মৃত্তিকা। ঠিক আছে, কারণ এই মৃত্তিকাতে খনিজ কণা আছে, জৈব পদার্থ আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে, এই জন্য পলি মৃত্তিকা সবচেয়ে উর্বর মৃত্তিকা। ঠিক আছে, তোমরা 3 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারো যে এই পলি মৃত্তিকার গ্রথন ভারী, আর এই গ্রথন ভারী বলেই পলি মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি। তার মানে পলি মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি। 4 নম্বর লিখতে পারো যে পলি মৃত্তিকা সুগভীর হয়, অর্থাৎ পলি মৃত্তিকার গভীরতাও বেশি। তবে মনে রাখবে পলি মৃত্তিকা কিন্তু অপরিণত মৃত্তিকা। এটা শুধু এই টার্মটা মনে রাখবে, অপরিণত মৃত্তিকা। কেন অপরিণত মৃত্তিকা সেটা তোমাদের এখানে জানার প্রয়োজন নেই। ঠিক আছে, তো যদি পলি মৃত্তিকার বৈশিষ্ট্য আছে, পশ্চিমবঙ্গে পলি মৃত্তিকার বৈশিষ্ট্য কি, তাহলে এই কটা বৈশিষ্ট্য লিখলেই হবে। ওকে, এবার দেখো অবস্থান অনুযায়ী এই পলি মৃত্তিকা আবার বিভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, এই নামগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, ছোট প্রশ্ন আসে। ঠিক আছে, কিরকম তোমরা এই ছবিটা লক্ষ্য করো। দেখো এটা মনে করো পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল। তো এই উত্তরের পার্বত্য অঞ্চল দিয়ে কোনো নদী প্রবাহিত হয়ে মানে নদী এসে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, আর পলি মৃত্তিকার উৎপত্তি কিভাবে হয় আমরা জানি, তাই কিনা? নদী কি করে, নদী তার জলের সাথে কি করে, পলি বহন করে। এই তো নদীর দ্বারা বাহিত পলি কি হয়, নদী অববাহিকায় জমা হয়ে কি পলি মৃত্তিকা গঠিত হয়। ক্লিয়ার? দেখো তো মনে করো এই কোনো নদী আছে, এই নদী পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার খুব সহজ, নদী সবচেয়ে বেশি পরিমাণে পলি কোথায় সঞ্চয় করবে? কোথায়? নদীর 2 তীরে, তাই কি না? নদীর 2 তীরবর্তী এলাকায় কি হয়,
প্রতি বছর বন্যার সময় নতুন নতুন পলির সঞ্চয় ঘটে, তাই তো। তো পলির সঞ্চয় ঘটে মানে কি, নতুন পলি মাটি গঠিত হয়, পলি সঞ্চয় হয়ে কি পলি মৃত্তিকা গঠিত হয়, তাই তো। তো এই নদীর তীরবর্তী এলাকায় যে পলি মাটি দেখা যায় সেটা কি নতুন পলি মাটি, তাই কি না। প্রতি বছর জমা হচ্ছে, প্রতি বছর পলি সঞ্চয় হয়ে নতুন পলিমাটি সৃষ্টি হচ্ছে। তো এই নদীর তীরবর্তী এলাকায় যে নবীন পলিমাটি দেখা যায়, এই নবীন পলিমাটিকে খাদার বলে। কি বলছি, নবীন পলিমাটিকে খাদার বলে। যেমন দেখো এখানে কি ভাগীরথী হুগলি আছে, তাই কি না, ভাগীরথী হুগলি নদী। তো এই ভাগীরথী হুগলি নদীর দুই তীরে মানে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কোথায়, তারা দেখো এই মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, তাই তো, এই জেলাগুলিতে, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে কি নবীন পলিমাটি দেখা যায়, তাই তো। আর দেখো এবার নদী থেকে দূরে এক সময় অনেক বহু পূর্বে আগে পলি জমা হয়েছিল, পলি জমা হয়ে পলিমাটি সৃষ্টি হয়েছিল। এখন আর সেই জায়গায় নতুন করে খুব একটা পলির সঞ্চয় হয় না। তার মানে নদী থেকে দূরে যে পলিমাটি আছে, অনেকটা দূরে, সেই পলিমাটি কি আগেকার পলিমাটি, তার মানে কি প্রাচীন পলিমাটি, তাই তো। তো নদী থেকে দূরে যে প্রাচীন পলিমাটি দেখা যায়, সেই প্রাচীন পলিমাটিকে ভাঙাড় বলে। তার মানে নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে খাদার বলে, আর নদী থেকে দূরে অবস্থিত প্রাচীন পলিমাটিকে ভাঙাড় বলে। তা নদী থেকে দূরে দেখো এখানে কি আছে, বীরভূম আছে, তাই কি না, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, তাই তো। এই জেলাগুলোতে কি প্রাচীন পলিমাটি বা ভাঙাড় দেখা যায়, ঠিক আছে। আর দেখো এবার নদী, এটা পর্বতের পাদদেশ মনে করো। এবার নদী কি হয়, পর্বতের পাদদেশেও কি করে, প্রচুর পলি জমা করে। ওকে, তো এই পর্বতের পাদদেশে যে পলি মাটির সৃষ্টি হয় বা পলি মৃত্তিকার সৃষ্টি হয়, সেই পলি মাটিতে প্রচুর পরিমাণে নুড়ি, কাঁকর এগুলো মিশ্রিত থাকে। কি বলছি, পর্বতের পাদদেশে পশ্চিমবঙ্গের বিশেষ করে তরাই ডুয়ার্স অঞ্চলে যে পলিমাটির সৃষ্টি হয়, সেই পলিমাটিতে প্রচুর পরিমাণে নুড়ি, কাঁকর এগুলো মিশ্রিত থাকে। তো এই পর্বতের পাদদেশের নুড়ি, কাঁকর মিশ্রিত পলিমাটিকে ভাবর বলে। এটাও কিন্তু খুব প্রশ্ন আসে। তাহলে ভাবর কি, যে পর্বতের পাদদেশে কি নুড়ি, কাঁকর মিশ্রিত পলিমাটিকে ভাবর বলে। এরপর দেখো এই লেটেরাইট মৃত্তিকা। দেখো এই লেটার একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে ইট, ঠিক আছে। দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে, মানে এই যে এই এলাকাটাতে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে এই ইটের মতো শক্ত এক প্রকার লাল মৃত্তিকা বা ইটের মতো রঙের মৃত্তিকা দেখা যায়। এই মৃত্তিকাটাই হচ্ছে লেটেরাইট মৃত্তিকা। কোথায় দেখা যায়, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে, ঠিক আছে। এটা কিন্তু খুব প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়, তাহলে উত্তর কি হবে, লেটেরাইট মৃত্তিকা দেখা যায়। বা প্রশ্নটা একটু ঘুরিয়ে হয় যে লেটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়, তাহলে মালভূমি কোন জেলা, পুরুলিয়া জেলা, এই তো। তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে লেটেরাইট মৃত্তিকা দেখা যায়, ঠিক আছে। দেখো এই লেটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য কিরকম, দেখো তোমরা যদি নোটস করো তাহলে ঠিক আমি যেরকম বলছি সেরকম লিখবে। ওকে, দেখো 1 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে লেটেরাইট মৃত্তিকায় লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড বেশি থাকে। কি থাকে, লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড বেশি থাকে, তাই এই মৃত্তিকার রং হয় লাল। কারণ আয়রন অক্সাইড থাকলে মৃত্তিকার রং লাল হয়, ঠিক আছে। আবার দেখো যে এই মৃত্তিকায় জৈব পদার্থ খুব কম থাকে। লেটেরাইট মৃত্তিকায় জৈব পদার্থ খুব কম। 3 নম্বর বলতে পারি লেটেরাইট মৃত্তিকার জল ধারণ ক্ষমতাও কম। তারপর দেখো মৃত্তিকায় জৈব পদার্থও কম, মৃত্তিকায় জল ধারণ ক্ষমতাও কম, এই জন্য লেটেরাইট মৃত্তিকা কিন্তু অনুর্বর। কি বলছি, লেটেরাইট মৃত্তিকা অনুর্বর। লেটেরাইট মৃত্তিকায় কৃষিকাজ ভালো হয় না, ঠিক আছে। দেখো আর এই লেটেরাইট মৃত্তিকা যখন ভেজা থাকে বা আর্দ্র থাকে, কি বলছি, লেটেরাইট মৃত্তিকা যখন ভেজা বা আর্দ্র থাকে তখন কাদার মতো থকথকে থাকে। কিন্তু এটাই যখন শুকিয়ে যায়,
কি বলছি, এটাই যখন শুকিয়ে যায় তখন শক্ত ইটের মতো স্তর বা আস্তরণ গঠন করে। ওকে, তো ল্যাটেরাইট মৃত্তিকা ভেজা অবস্থায় কাদার মতো থকথকে, কিন্তু শুকিয়ে গেলে শক্ত ইটের মতো আবরণ বা আস্তরণ তৈরি করে, যাকে ডুরি ক্রাস্ট বলে। কি বলছি, যাকে ডুরি ক্রাস্ট বলে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, ডুরি ক্রাস্ট কোন মৃত্তিকায় দেখা যায়? তাহলে উত্তর কি হবে? ল্যাটেরাইট মৃত্তিকায় ডুরি ক্রাস্ট দেখা যায়। আবার দেখো, ল্যাটেরাইট মৃত্তিকায় কাঁকরের মতো বড় বড় মাটির দলা তৈরি হয়। কি বলছি, বড় বড় মাটির দলা তৈরি হয়। আর এই মাটির দলায় মৌচাকের কুটুরির মতো গর্ত দেখা যায় বা মৌচাকের গঠন দেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন হয় যে কোন মৃত্তিকায় মৌচাকের গঠন দেখা যায়, কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট মৃত্তিকায় মৌচাকের মতো গঠন দেখা যায়। ঠিক আছে, দেখো তো এই মৃত্তিকায় যেহেতু জৈব পদার্থ কম থাকে, মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম, ফলে এই মৃত্তিকা কৃষি কাজের অনুপযুক্ত। তো জলসেচের মাধ্যমে এই মৃত্তিকায় সামান্য পরিমাণে ধান, সর্ষে, বাদাম এইসব চাষ করা যায়। ঠিক আছে, চাষ করা হয়, উৎপাদন কম হয় কিন্তু এগুলো চাষ করা হয় সামান্য পরিমাণে। আর এই মৃত্তিকা গ্রামাঞ্চলে রাস্তাঘাট তৈরি এবং বাড়িঘর তৈরির, মাটির বাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। এরপর দেখো এই পটজল মৃত্তিকা। দেখো এই পটজল মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? ঠিক আছে, দেখো তো পশ্চিমবঙ্গের এই যে উত্তরের পার্বত্য অঞ্চল আছে, মানে এই শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা, সমগ্র কালিম্পং জেলা এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার এই উত্তরাংশে, মানে উত্তরের পার্বত্য অঞ্চলে এই পটজল মৃত্তিকা দেখা যায়। ঠিক আছে, প্রশ্ন হতে পারে যে পটজল মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? তার মানে উত্তরের পার্বত্য অঞ্চলে পটজল মৃত্তিকা দেখা যায়। আর এই জন্য পটজল মৃত্তিকাকে কিন্তু পার্বত্য মৃত্তিকাও বলা হয়। এবার দেখো এই পটজল মৃত্তিকা কিভাবে গঠিত হয়। ঠিক আছে, দেখো মনে করো এই হচ্ছে পাহাড়ি অঞ্চলের কোনো ভূমির উপরিপৃষ্ঠ। এবার পাহাড়ি অঞ্চলে কি আছে? প্রচুর গাছপালা আছে, তাই তো? এবার গাছপালা থেকে কি হয়? গাছের পাতা, মরা ডালপালা, ফুল ফল এগুলো কি ভূমিতে পড়ে, তাই তো? তো ভূমির উপরে গাছের পাতা, ফুল ফল, ডালপালা এগুলো পড়ছে। এবার পার্বত্য অঞ্চলে কি প্রচুর বৃষ্টিপাত হয়, তাই তো? এবার এই বৃষ্টিপাতে হয় কি, এই যে ডালপালা পাতা এগুলো আছে এগুলো পচে যায়। ঠিক আছে, পচে গিয়ে জৈব পদার্থের এক আস্তরণ সৃষ্টি করে, যেটাকে কি হিউমাস বলে, তাই তো? আবার কি হয় যে অধিক বৃষ্টিপাতের জন্য যে এই মৃত্তিকার স্তরে যে খনিজগুলো আছে, লোহা, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে খনিজ পদার্থগুলো আছে এগুলো কি হয়? অধিক বৃষ্টিপাতের জন্য বৃষ্টিপাতের জলের দ্বারা দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিচের স্তরে চুইয়ে যায়, এবং মৃত্তিকার নিচের স্তরে চুইয়ে গিয়ে নিচের স্তরে এই খনিজ পদার্থ এবং কিছু জৈব পদার্থ মিলে একটা কঠিন স্তর গঠন করে। কি বলছে? একটা কঠিন স্তর গঠন করে মৃত্তিকার অনেকটা গভীরে। তো এই যে মৃত্তিকার অনেকটা গভীরে কঠিন স্তর গঠন করে, এই স্তরটাকে হার্ড প্যান বলে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে হার্ড প্যান কোন মৃত্তিকায় গঠিত হয়? তার মানে কি পটজল মৃত্তিকায়, তাই তো? পটজল মৃত্তিকায় হার্ড প্যান গঠিত হয় কি মৃত্তিকার কিছুটা গভীরে। এবার দেখো এই পটজল মৃত্তিকার কি কি বৈশিষ্ট্য দেখা যায়। দেখো তাহলে আমরা পটজল মৃত্তিকার উৎপত্তিতে দেখলাম যে গাছের ডালপালা, ফুল ফল, পাতা এগুলো পচে কি পটজল মৃত্তিকার সৃষ্টি হয়, তাই তো? এই জন্য এগুলো পচে, পাতা, ফুল ফল এগুলো পচে জৈব অম্ল বা হিউমিক অ্যাসিডের পরিণত হয়, হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়, বৃষ্টির জল মিশে হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়। এই জন্য পটজল মৃত্তিকা আম্লিক প্রকৃতির। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি, পটজল মৃত্তিকা হচ্ছে আম্লিক প্রকৃতির। ঠিক আছে, দেখো আর কি এই পটজল মৃত্তিকায় প্রচুর জৈব পদার্থ থাকে। কারণ কি এই ফুল ফল পাতা এগুলো পচে হিউমাস বা জৈব পদার্থের
সৃষ্টি হয়। তো পর্জল মৃত্তিকায় প্রচুর জৈব পদার্থ থাকে, কিন্তু খনিজ পদার্থ খুব কম থাকে। কেন? কি বললাম যে বৃষ্টির জল দ্বারা খনিজ পদার্থগুলো কি হয়, চুয়ে মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করে যায়। ঠিক আছে, তো মৃত্তিকায় জৈব পদার্থ বেশি থাকে, কিন্তু খনিজ পদার্থ কম থাকায় কম থাকায় এই মৃত্তিকা কিন্তু অনুর্বর প্রকৃতির। তার মানে পর্জল মৃত্তিকা অনুর্বর প্রকৃতির। তো 2 নম্বর কি বৈশিষ্ট্য লিখতে পারি, যে পর্জল মৃত্তিকা জৈব পদার্থে সমৃদ্ধ হলেও খনিজ পদার্থ কম থাকায় পর্জল মৃত্তিকা অনুর্বর। ওকে, দেখো, আর এই পর্জল মৃত্তিকার রং হালকা বাদামি রঙের হয়। কি বলছি, হালকা বাদামি রঙের হয়, কোনো কোনো ক্ষেত্রে কালচে রঙেরও হয়। এবং মৃত্তিকায়, যেহেতু পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, ফলে মৃত্তিকায় নুড়ি কাঁকড় যুক্ত থাকে। ঠিক আছে, দেখো, তো যেহেতু এই মৃত্তিকা অনুর্বর, ফলে এই মৃত্তিকা কিন্তু কৃষিকাজের খুব একটা উপযোগী নয়। তবে এই মৃত্তিকায় চা, স্কোয়াশ, আলু, মশলা, সিংকোনা এগুলো চাষ করা যায়। এরপর দেখো এই ধূসর বাদামি মৃত্তিকা। তো এই ধূসর বাদামি মৃত্তিকা কোথায় দেখা যায়? দেখো, এই যে পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চল আছে, মানে এই যে এই অঞ্চলটা পশ্চিমবঙ্গের এই যে তরাই ডুয়ার্স অঞ্চল আছে, এই তরাই ডুয়ার্স অঞ্চলে ধূসর বাদামি মৃত্তিকা দেখা যায়। ঠিক আছে, দেখো, তো এই ধূসর বাদামি মৃত্তিকা কিভাবে তৈরি হয়? অনেকটা কিন্তু পর্জল মৃত্তিকার মতোই এই মৃত্তিকাও তৈরি হয়। এবং এটাও কিন্তু এই ধূসর বাদামি মৃত্তিকাও কিন্তু এক ধরনের পর্জল মৃত্তিকাই। কেন কি, দেখো, যে এই যে তরাই ডুয়ার্স অঞ্চলে কি আছে, পর্ণমোচী অরণ্য আছে, তাই তো? তরাই ডুয়ার্স অঞ্চলে পর্ণমোচী অরণ্য আছে। তো এই পর্ণমোচী অরণ্যের বা গাছপালার গাছের পাতা, ফুল ফল মাটিতে পড়ে এই পর্জল মৃত্তিকার মতোই এই মৃত্তিকারও সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো, তো এই পর্জল মৃত্তিকার রং বাদামি এবং কোনো কোনো ক্ষেত্রে কালচে, কিন্তু এই মৃত্তিকাটার রং একদম বাদামি। ঠিক আছে, কি বলছে, এই মৃত্তিকার রং একদম বাদামি। বৈশিষ্ট্য কিন্তু পর্জল মৃত্তিকার মতোই। ঠিক আছে, ফলে এই মৃত্তিকা পর্জল মৃত্তিকার চেয়ে কিছুটা বেশি উর্বর। ঠিক আছে, একদম পুরোপুরি উর্বর তা নয়, কিছুটা বেশি উর্বর। এই মৃত্তিকাতে ধান, গম, আনারস, তামাক এগুলো চাষ করা যায়। এরপর দেখো এই লবণাক্ত মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? দেখো, পশ্চিমবঙ্গের এই সুন্দরবন অঞ্চল এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এই লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। ঠিক আছে, তো এই লবণাক্ত মৃত্তিকা কিভাবে গঠিত হয়েছে? যে নদী এবং সমুদ্রের জল, সমুদ্র তরঙ্গ সমুদ্রের উপকূলে পলি জমা করেছে। ঠিক আছে, পলি জমা করে এই লবণাক্ত মৃত্তিকা গঠন করে। ঠিক আছে, আর এই যে লবণাক্ত মৃত্তিকা যে অঞ্চলে, এই এলাকাটা কি হয়, যে সমুদ্রের জোয়ারের সময় সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়ে যায়, ডুবে যায়, এবং ভাটার সময় জেগে ওঠে। ফলে সমুদ্রের পলি, নদী এবং সমুদ্রের পলি এখানে জমা হয়ে এই মৃত্তিকা গঠিত হয়। ঠিক আছে, আর যেহেতু সমুদ্রের জোয়ারের জলে ডুবে যায়, এই জন্য এই মৃত্তিকায় প্রচুর লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। ঠিক আছে, দেখো, তো প্রশ্ন হতে পারে লবণাক্ত মৃত্তিকা পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? তার মানে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে এবং কি সুন্দরবনে এই লবণাক্ত মৃত্তিকা দেখা যায়। তো বৈশিষ্ট্য যদি বলি, তো এই লবণাক্ত মৃত্তিকা কি মূলত কি কাদা ও পলি দ্বারা গঠিত, তাই কি না? কাদা ও পলি দ্বারা গঠিত। আর কি, দেখো, এখানে এই সুন্দরবনে কি আছে, এই লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ উদ্ভিদ আছে, তাই তো? তার মানে এই যে ম্যানগ্রোভ উদ্ভিদের ফুল ফল পাতা এগুলো কি মাটির উপরে পড়ে, ওই কাদা মাটির উপরে পড়ে, এবং এগুলো পচে গিয়ে মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। তো এগুলো কি জৈব পদার্থ গঠন করে, তাই তো? তো এই লবণাক্ত মৃত্তিকায় কি জৈব পদার্থ থাকে, জৈব পদার্থ বেশি এবং লবণের পরিমাণও বেশি, তাই কি না? জৈব পদার্থ আছে, আবার লবণও আছে, তাই তো? এই জন্য দেখো যে এই যে লবণাক্ত মৃত্তিকায় প্রচুর জলও আছে,
আবার জলের সাথে লবণ দ্রবীভূত অবস্থায় আছে। ফলে মৃত্তিকায় প্রচুর জল থাকা সত্ত্বেও উদ্ভিদ বা গাছপালা এই মাটির জলকে শুষে নিতে পারে না বা মাটির জলকে ব্যবহার করতে পারে না। কেন? কারণ ওই জলে প্রচুর লবণ মিশ্রিত অবস্থায় থাকে। এই জন্য লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, কোন মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে? তাহলে উত্তর কি হবে? লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। আবার দেখো, এই মৃত্তিকায় জৈব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকায় এই মৃত্তিকার রং হয় কালো। তো লবণাক্ত মৃত্তিকার রং কি? কালো। এই তো। আবার জৈব পদার্থ আছে কিন্তু মৃত্তিকায় দ্রবীভূত লবণও আছে। এই তো। এই জন্য কৃষিকাজের পক্ষে এই মৃত্তিকা অনুর্বর বা অনুপযুক্ত। এই মৃত্তিকাতে নারকেল, সুপারি, তাল এইসব গাছপালা জন্মাতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের মৃত্তিকা। দেখো, ক্লাস 9-এর জন্য কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং আসবে। তো এই ম্যাপ পয়েন্টিংটাও কিন্তু মনে রাখতে হবে। প্রশ্ন হতে পারে, ম্যাপ পয়েন্টিং আসতে পারে যে পশ্চিমবঙ্গের ম্যাপে লেটেরাইট মৃত্তিকা অঞ্চল চিহ্নিত করো। তাহলে কোনটা? এইটুকু হচ্ছে কি লেটেরাইট মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে? প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গের মানচিত্রে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল চিহ্নিত করো। তাহলে কি এইটুকু হচ্ছে কি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। ওকে। প্রশ্ন হতে পারে পশ্চিমবঙ্গের মানচিত্রে পর্জল মৃত্তিকা চিহ্নিত করো। তাহলে এইটুকু হচ্ছে পর্জল মৃত্তিকা অঞ্চল, আর বাকি এটা কি বাদামি মৃত্তিকা অঞ্চল, আর বাকি এই পুরোটা হচ্ছে কি পলি মৃত্তিকা অঞ্চল। ঠিক আছে? তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের মৃত্তিকার সামগ্রিক আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।